হাওড়া স্টেশন। আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের জন্য হাওড়া স্টেশনটা কোনো স্বর্গদ্বারের থেকে কম কিছু নয়। এখানে গেলেই মনে হয় এইবারে ডানা মেলে উড়ে যাব কোনো অচিনপুরের ঠিকানায়। এইবারের ঈদ আর নববর্ষের ছুটিতে ঘুরে এলাম উত্তরবঙ্গ থেকে। গেলাম বেশ কিছু অফবিট জায়গায়। আমার পরবর্তী সিরিজটা রয়েছে এই উত্তরবঙ্গ ঘোরা নিয়েই। এবারে রওনা হয়েছিলাম শতাব্দী এক্সপ্রেসে। এটা হাওড়া থেকে ছাড়ে দুপুর 2:25 আর বোঝাই যাচ্ছে তাহলে পৌঁছতে পৌঁছতে বেশ রাত হবে। তাই ঠিক করেই রেখেছিলাম সেই রাতটা এনজেপিতে কাটিয়ে পরের দিন সকালেই আমরা ফাইনালি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হব। নমস্কার বন্ধুরা, আমি সুচন্দা আর আপনারা দেখছেন আমার চ্যানেল লাইফস উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনস। এইবারের ভ্রমণটা একটু অন্য ধরনের প্ল্যান করা ছিল। আসলে হঠাৎ করে ঠিক করলে যা হয় আর কি। আগের থেকে ট্রেনের টিকিট কাটা ছিল না, আর শেষ মুহূর্তে শতাব্দী ছাড়া রাতের দিকের কোনো ট্রেনের টিকিটের অ্যাভেলেবল ছিল না। যেহেতু আমি স্কুলে আছি, সরকারি স্কুলে থাকার সুবাদে আমার 2 দিন ছুটি ছিল ঈদের, তাই আমি 10 তারিখ শতাব্দী ধরেই রওনা হয়ে গিয়েছিলাম এনজেপির পথে। আমার বাকি 2 বান্ধবী, তাদের ঈদে 2 দিন ছুটি ছিল না, 1 দিনই ছুটি ছিল, তাই তারা রাতের বাসে শিলিগুড়ি পৌঁছে যাবে। আর তার পরের দিন সকালবেলায় সবাই মিলে একসঙ্গে আমরা পাহাড়ে উঠে যাব। এই ছিল মোটামুটি এইবারের প্ল্যানিং। এই প্রথম আমি শতাব্দীতে ট্রাভেল করছিলাম। আগে রাজধানীতে ট্রাভেল করেছি, কিন্তু কোনো রকম শতাব্দীতে আগে কখনো চড়িনি, তো এটাই প্রথমবার ছিল। আর ইদানিংকালে যা সমস্যা দেখা যাচ্ছে যে আইআরসিটিসির খাবার নিয়ে বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে বা কমপ্লেন হচ্ছে, সেই কারণে কিন্তু আমি টিকিট কাটার সময় ফুডটা কিন্তু অপশন হিসেবে রাখিনি। মানে ওখানে একটা অপশন থাকে যে আপনি চাইলে খাবার নিতেও পারেন, নাও নিতে পারেন, তো আমি ফুডটাকে আমার টিকিটের সঙ্গে ইনক্লুড করিনি। এতে টিকিটটা একটু কম খরচেও হয়ে গেছে, প্লাস যা খাবার দাবার দিয়েছে দেখলাম ট্রেনে, ভালোই হয়েছে যে আমি ফুডটাকে রাখিনি আর কি টিকিটের মধ্যে, তার কারণ এত কিছু খাওয়া আমার পক্ষে সম্ভব হতো না। ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট আগেই এনজেপিতে ঢুকিয়ে দিয়েছিল। অর্থাৎ 10:55 সময় থাকলেও 10:45 মধ্যেই কিন্তু এনজেপিতে ট্রেন পৌঁছে গিয়েছিল। এত রাত্রিবেলায় এরকম ফাঁকা এনজেপি স্টেশন আমি আগে কখনো দেখিনি। সবসময় আমরা সাধারণত সকালবেলায় স্টেশনে নামি, আর এই প্রথমবার আমি এনজেপি স্টেশনটাকে এত রাত্রিবেলায় দেখছিলাম। রাতটুকু স্বর্ণাব লজ বলে একটা লজে কাটিয়ে দিয়েছিলাম। 700 টাকা নিয়েছিল, নন এসি একটা ঘর, খুবই ছোট ছিল ঘরটা। যাই হোক, একটা রাত কাটানোর জন্য যথেষ্ট ছিল। পরদিন সকালবেলায় আমাদের যে ড্রাইভার আগের থেকে ঠিক করা ছিল, যাকে হোমস্টের ওখান থেকেই পাঠানো হয়েছিল, সেই ড্রাইভার গাড়ি নিয়ে আমাদের কাছে চলে আসে সকাল 7:30 নাগাদ। গাড়িটা কিন্তু বেশ ভালো ছিল, মানে সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল। সাধারণত দেখা যায় পাহাড়ের ক্ষেত্রে অনেক সময় গাড়িটা আমাদের ঠিক স্যাটিসফ্যাক্টরি হয় না, কিন্তু এই গাড়িটা কিন্তু বেশ ভালো ছিল। গাড়ির চালকের নাম ছিল শীতল। তার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বেশ ভালো ছেলেটি, খুব একটা বেশি বয়স নয়, কিন্তু গাড়ি চালানোর হাত কিন্তু বেশ ভালো। এনজেপিতে আমরা উঠে গিয়েছিলাম, আর বাকি আমার 2 বান্ধবী তাদের ছেলেদের নিয়ে শিলিগুড়িতে, ওরা বেশ আর্লি মর্নিং পৌঁছে গিয়েছিল।
সেখানে একটা হোটেলে ঢুকে ওরা ফ্রেশ হয়ে নিয়েছিল, আর আমরা সরাসরি সেই হোটেলে চলে যাচ্ছিলাম ওদেরকে সেখান থেকে তুলে নেওয়ার জন্য। এসো ডার্লিন, তোমার জন্য রথ নিয়ে এসেছি। জিনিসপত্র ফাইনালি গাড়ির ছাদে তুলে দিয়ে সমস্ত কিছু বেঁধে আমরা রওনা হলাম এবার ফাইনালি পাহাড়ে ওঠার দিকে। তবে শুনলাম ওরা নাকি বাথরুমে ফ্রেশই হতে পারেনি, তার কারণ বাথরুমের অবস্থা খুবই খারাপ ছিল। আসলে এই হচ্ছে সমস্যা, এনজেপি এবং শিলিগুড়ির হোটেলগুলোর ম্যাক্সিমাম হোটেলের ওয়াশরুম কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, আর ঢোকার সময় সেটা দেখে না নিলেই সমস্যা। সেম প্রবলেম আমিও আগের দিন ফেস করেছিলাম রাত্রিবেলা যখন ঘর নিচ্ছিলাম। এত রাত হয়ে গিয়েছিল, মাকে নিয়ে সেই সময় খুব বেশি ঘুরে ঘুরে দেখাও আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আলটিমেটলি যেটা মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছিলাম রুম আর বাথরুমটা, সেখানেই মোটামুটি ঢুকে গিয়েছিলাম। যাই হোক, আমরা এবার ফাইনালি শিলিগুড়ি ছেড়ে শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে আস্তে আস্তে কার্শিয়াংয়ের দিকে উঠতে থাকলাম। এটা আমাদের সেই চিরাচরিত সেবক রোড নয়, এটা সম্পূর্ণ অন্য একটা রাস্তা, যেখান থেকে একটু শর্টে কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের দিকে যাওয়া যায়। ও, আপনাদেরকে তো এখনো পর্যন্ত এটাই বলা হয়নি যে আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা কোথায়। সেটা না হয় ক্রমশ প্রকাশ্য থাক, মানে আর একটু পরে। আলটিমেটলি তো পৌঁছে গেলে বুঝতেই পারবেন যে আমরা কোথায় যাচ্ছিলাম। যাই হোক, এই হচ্ছে মোটামুটি শুকনা যে ফরেস্ট তার গেটটা। তো আমরা ফরেস্ট রেঞ্জের মধ্যে ঢুকে গেলাম, আর এই রাস্তাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মানে রাস্তার দুধারে সুন্দর চা বাগান থাকে, আর বেশ কিছু আর্মি ক্যাম্পও রয়েছে এখানে। তো সেই ক্যাম্পগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় বেশ একটা অন্যরকম ফিলিং আসে কিন্তু। তো একদিকে আর্মি ক্যাম্প আর অন্যদিকে সুন্দর চা বাগান, এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা ক্রমাগত এগিয়ে যেতে থাকলাম। সাথে পেটে বেশ খিদেটাও অনুভব হচ্ছিল, তার কারণ রাত্রিবেলায় সেরকম কিছুই খাওয়া হয়নি, আর আমার বান্ধবীরাও তো ওরা ভোরবেলায় নেমেছে, কিছু খায়নি, সামান্য কিছু শুকনো খাবার হয়তো খাওয়া হয়েছে। তো খুব ওয়েট করছিলাম আমরা যে কখন একটু উপরের দিকে উঠবো, যেখান থেকে মোটামুটি একটা ভালো ভিউ পাওয়া যাবে, আর সেখানেই কোনো রুফটপ রেস্টুরেন্টে বসে আমরা ব্রেকফাস্টটা করব। দেখো পাহাড় দেখা যাচ্ছে। সত্যি এই দূর থেকে যখন আবছা পাহাড়টা দেখা যায়, মনটা যেন পুরো একেবারে আনন্দে নেচে ওঠে যে আমরা পাহাড়ের খুব কাছে চলে এসেছি। সত্যি যারা পাহাড়েই থাকেন 12 মাস, তারা হয়তো বুঝতেই পারেন না যে পাহাড়ের কি একটা অনবদ্য অ্যাপিল আছে আমাদের সমতলবাসীদের কাছে। মানে এই চা বাগান আর এই পাহাড়, এর জন্য আমরা বছরে যে কতবার উত্তরবঙ্গের দিকে ছুটে যাই সেটা বোধহয় আমরা নিজেরাও আলটিমেটলি বলতে পারবো না। আর এই রাস্তা মানে এত সুন্দর একটা রাস্তা, মানে আমরা নিজেরাও আলোচনা করছিলাম
যে মনে হচ্ছে যেন আবার বাড়িতে ফিরে এসেছি। আমাদের বাড়িটাই যেন এরকম পাহাড়ের মধ্যে, আর মাঝে মাঝে সমতলে আমরা আসি, কাজকর্ম করি, আবার নিজের বাড়ির খোঁজে আমরা পাহাড়ের দিকে চলে যাই। সত্যি পাহাড়ে একটা কিন্তু বাড়ি থাকা খুব জরুরি। আমরা এসে গেছি রোহিণীতে। এটা মোটামুটি অনেকটাই উপরের দিকে, এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যেতে পারে, তাই আমরা এই রেস্টুরেন্টটাতে ঢুকলাম। দেখা যাক এখান থেকে কী দৃশ্য দেখা যাচ্ছে। आलू का पराठा जो जो खाबेन तो अरे ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে যত উপরের দিকে উঠছি তত আরও ভালো লাগছে। চারপাশে চা বাগান ক্রমশ বেড়েই চলেছে, এত সুন্দর সবুজ, সত্যি ভীষণ ভালো লাগছিল। চারপাশের পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টে। ইচ্ছে ছিল একটু চা বাগানে ঢুকবো, কিন্তু মনে হলো এই চা বাগানে ঢোকা যায় না, প্রবেশ নিষেধ আছে। আর বাচ্চাদের ঠিক ভালোও লাগছিল না, তারা খুব টায়ার্ড ছিল, সেই কারণে চা বাগানে আর ঢোকা হলো না। আমরা একটা দোকানে গিয়েছিলাম একটু উপরের দিকটা সিঁড়ি দিয়ে উঠে, আর সেই রুফটপ থেকে সেই দোকানের যে ছাদটা ছিল সেখান থেকে এই অসাধারণ সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছিল। আঁকাবাঁকা পথ ঘুরে আমরা ক্রমশ পৌঁছে যাচ্ছিলাম কার্শিয়াংয়ের খুব কাছে। ওই যে দূরে শহরটা দেখা যাচ্ছে, সেটাই কার্শিয়াং শহর।
কার্শিয়াং ছাড়িয়ে আরও সামনে এগিয়ে যাচ্ছি এবার সোনাদার দিকে। যেতে যেতে পথে একটা টয় ট্রেনও দেখে নিলাম। আচ্ছা, এবার তাহলে বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি দাওয়াই পানিতে। নামটা নিশ্চয়ই অনেকেই শুনে থাকবেন। এটা একটা বর্তমানে দার্জিলিং জেলার একটা অফবিট জায়গা বলা হয় এটাকে। তো সোনাদা অবধি আমরা অলরেডি ক্রস করে এসেছি। এরপর সামনেই আসছে চটকপুর যাওয়ার একটা রাস্তা, মানে এখান থেকেই ডান দিক দিয়ে একটা রাস্তা উঠে গেছে চটকপুরের দিকে। ইচ্ছে ছিল আমাদের একটুখানি চটকপুরে আমরা ঘুরতে আসবো, কিন্তু ড্রাইভার শীতল আমাদেরকে বললো যে চটকপুর যাওয়ার রাস্তা ভীষণ খারাপ, তাই আমরা আরও এগিয়ে গেলাম। সোনাদা ক্রস করার পর ঘুমের ঠিক আগে জোর বাংলো বলে একটা জায়গা থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে। ঠিক এর একটু আগেই টাইগার হিল ওঠার রাস্তাটা গেছে। এই মোড় থেকে যে রাস্তাটা চলে গেছে ডান দিকে, সেটা তিস্তার দিকে চলে যাচ্ছে। এই রাস্তা দিয়েই নয়াবস্তি বলে একটা জায়গার থেকে আবার আমাদেরকে বাঁ দিকে বেঁকে যেতে হবে দাওয়াই পানি যাওয়ার জন্য। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত তাহলে কিন্তু এখান থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে দেখতে যেতে পারতাম, কিন্তু আগেই বলেছি আকাশটা একটু মেঘলা ছিল, তাই এখনো পর্যন্ত কাঞ্চনদার দেখা তো আমরা পাইনি। আশা করছিলাম যে হোমস্টেতে পৌঁছানোর পর দাওয়াই পানিতে যাওয়ার পর হয়তো কাঞ্চনদাকে দেখা গেলেও দেখা যেতে পারে। মেন রোড থেকে মোটামুটি 15 কিলোমিটার মতো এগিয়ে যেতে হবে ক্রমাগত তিস্তার দিকটায়। সেখানেই একটা মোড় আসবে যেখান থেকে বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে, যেটা নয়াবস্তি হয়ে দাওয়াই পানির দিকে যায়। আমরা ঢুকে গেলাম। ওই মেন রাস্তাটা দিয়েই পরের দিন কিন্তু আমরা সাইট সিইং করতে যাব। ওই রাস্তাটাই চলে গেছে লামাহাটা, তাগদা, তিনচুলে ওই সাইডটায়। যাই হোক, এই হচ্ছে নয়াবস্তি। আর এই নয়াবস্তিকে পাশে রেখেই আরও এগিয়ে গেলে পরে আমরা পৌঁছে যাব দাওয়াই পানি, আমাদের এবারের গন্তব্যস্থল। এই রাস্তাটা কিন্তু অদ্ভুত সুন্দর, মানে একদম পুরো পাহাড়ি গ্রামের রাস্তা যেমন হয় ঠিক তেমন। হ্যাঁ, রাস্তার অবস্থাটা একটু খারাপ, মানে বেশ কিছু জায়গায় পিচের রাস্তাটা ভেঙে গেছে, বা রাস্তাটা খুব একটা যে ভালো কন্ডিশনে রয়েছে তা নয়, কিন্তু রাস্তাটার চারধারের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু বেশ সুন্দর। আর খাদের দিকটাতে যদি ভিউটা দেখা যেত তাহলে আরও ভালো লাগতো, কিন্তু আমরা বুঝতেই পারছিলাম যে আকাশে প্রচুর মেঘ রয়েছে, আর এ যাত্রা হয়তো কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা হবে না। তার কারণ যতই আমরা উপরের দিকে উঠছি ততই কিন্তু আকাশে মেঘ ক্রমাগত বেড়েই চলেছে। আমরা মোটামুটি দাওয়াই পানির যে মেন জায়গা সেখানে ঢুকে গেছি। এখানে দেখুন রাস্তার দুধারে অজস্র হোমস্টে চোখে পড়বে। এই বাদিকেরটা হচ্ছে করুণা হোমস্টে, এখানের একটা বেশ নাম করা হোমস্টে। আর আমরাও কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। সামনে যে ডান দিকের হোমস্টেটা রয়েছে এইটাই হচ্ছে আমাদের বুক করা হোমস্টে, আর আমাদের রিসিভ করার জন্য সামনে কিন্তু হোমস্টের মালিক নিজেই দাঁড়িয়ে রয়েছেন।
একটা 12 বাজি কোন স্কিনে রে হয় মুঝে ঘর জানা আমরা পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে। এখানে আমরা 3টে রুম নিয়েছি। একটা রুমে প্রথমেই আমাদের 2 বাচ্চাও ঢুকে গেছে এবং ওরা বলেছে যে ওরা দুজনে এই রুমটাতে থাকবে। রুমটা বেশ ভালোই, বেশ বড়, 2টো সেপারেট বিছানাও রয়েছে। আর এইটা ছিল আমাদের রুম, আমার আর মায়ের। এই রুমটাও মোটামুটি বড়ই আছে, তবে বেড একটাই ছিল, টয়লেটটাও বেশ ঠিকঠাক। আর একটা ছিল বেশ বড় রুম, এটা অ্যাকচুয়ালি 4 বেডরুম। এখানে 2খানা বড় বড় ডাবল বেড রয়েছে আর ঘরটাও বেশ বড় মাপের। এখানে আমার 2 বান্ধবী থাকবে। এই ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়। তো ব্যবস্থা মোটামুটি খারাপ না, বেশ ভালোই। আর প্লাস পয়েন্ট হচ্ছে এখানের এই জানলাটা, এটা কিন্তু একটা অসাধারণ একটা জানলা। সেখানে পৌঁছানোর কিছু পরেই শুরু হয়ে গেল বৃষ্টি। আকাশে মেঘ জমেছিল ঠিকই, কিন্তু পৌঁছতে না পৌঁছতেই যে এরকম বৃষ্টি শুরু হয়ে যাবে এটা কিন্তু একটু অপ্রত্যাশিতই ছিল। তাও মনে একটা আশা জাগছিল যে বৃষ্টিটা হয়ে গিয়ে যদি মেঘটা পরিষ্কার হয়ে যায় তাহলে হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। কি মনে হয় আপনাদের, এই বৃষ্টির পর আমরা কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো? পাহাড়ে বৃষ্টি পাওয়াটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। মানে আমাদের সমতলের বৃষ্টির মতন কিন্তু পাহাড়ের বৃষ্টিটা হয় না। এখানের বৃষ্টির থেকে আমার ওখানের বৃষ্টিটা অনেক বেশি সুন্দর বলে মনে হয়। আর এই বৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদের ঘরে এসে বসেছিল একজন অপ্রত্যাশিত অতিথি। আসুন আপনাদেরকে সেই অতিথির সঙ্গে একটু পরিচয় করাই। যদিও আমি কুকুর ভীষণ ভয় পাই আর আমার বান্ধবীটি আরও বেশি ভয় পায়। সে আর চোখে তাকাচ্ছে এবং এই কুকুরটি বৃষ্টির থেকে নিজেকে বাঁচানোর জন্য এই ঘরে এসে ঢুকে গেছে। আর আমি আর আমার বান্ধবী ভয়ে ওকে না কিছু বলতে পারছি, চুপচাপ ওয়েট করছি কখন বৃষ্টি কমবে আর ও আমাদের ঘর থেকে বাইরে যাবে। যাই হোক, এই পর্বে এইটুকুই থাকলো। খুব তাড়াতাড়ি এই সিরিজের পরবর্তী পর্বটা নিয়ে আসবো। ধন্যবাদ।